ইরাকের মসুল দখলের পর অসংখ্য পুরাকীর্তি ধ্বংস করেছে আইএস। আসিরীয় সভ্যতার প্রতিরক্ষা দেবতা লামাসুর ভাস্কর্যও আছে এর মধ্যে, তবে সেটি পুনর্নির্মাণ করেছেন মার্কিন শিল্পী মাইকেল রাকোভিটস। আগামী বছর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে প্রদর্শিত হবে ভাস্কর্যটি। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে অনুপম দেব। তবে আগেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ভোটের আগে ভ্যাট আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত ভুল বললেন অর্থ প্রতিমন্ত্রী, প্রত্যাহার চায় বিএনপি। আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনে চান খালেদা জিয়া, বিবেচনার সুযোগ দেখছেন না ওবায়দুল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ, আত্মবিশ্বাসী দল নিয়ে বার্মিংহামে মাশরাফিরা। রাত 9টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত ভুল বলছেন অর্থ প্রতিমন্ত্রী। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতো জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। জাতীয় নির্বাচন আগে 15% ভ্যাট ও ব্যাংক লেনদেনে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব ভুল বলে স্বীকার করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। তবে তিনি বলেছেন বর্ধিত ভ্যাট ও আবগারি শুল্ক অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান কার্যালয়ে ভ্যাট নিয়ে গোল টেবিল বৈঠকে একথা বলেন অর্থ প্রতিমন্ত্রী। পরিকল্পনা নাই, বাট ইট অল ডিপেন্ডস অন দি অ্যাসেম্বলি। ব্যবসা বাণিজ্যের ওপর বর্ধিত ভ্যাটের প্রভাব নিয়ে দ্য ডেইলি সান কার্যালয়ে গোলটেবিল বৈঠকেও অর্থমন্ত্রীর প্রস্তাবের সমালোচনা করেন বক্তারা। অলরেডি রডের দাম পার টনে 7,500 টাকা বেড়েছে, প্রতিটা ইটে 1 টাকা 25 পয়সা করে দাম বেড়েছে। আগামীতে আমাদেরকে বন্ধ করতে হবে কনস্ট্রাকশন। এই প্রক্রিয়ায় যেটা করা হচ্ছে পুরো জাতিকে ঠকানো হচ্ছে। ইলেকশন সামনে, এই ঠকানোর ফাঁদে দয়া করে পা দেবেন না। স্বস্তি চাই আর সমৃদ্ধির পথ দেখায় না, উন্নয়নের রোডম্যাপ আর দেখতে চাই না। ধন্যবাদ। বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী স্বীকার করেন নির্বাচনের আগে ভ্যাট ও আবগারি শুল্ক বাড়ানো সরকারের ভুল অবস্থান। আমরা রং সময় ঘাটে দিয়েছিলাম এবং উল্টাপাল্টা হয়ে জিনিসটাকে এটা স্নোবলিং হয়ে এটা ঘুরে ঘুরে বিশাল মানে বিশাল ব্যাপার হয়ে গেছে। এই যে পলিটিক্যাল ম্যান আই ক্যান অ্যাসিওর ইউ, আমার বসেরা যারা আছেন দে আর নট বোবা খেলা মানুষ নয়, তারা শুনছেন। বৈঠকে বিশেষজ্ঞরা বলেন নতুন ভ্যাট আইন কার্যকর হলে বাড়বে মূল্যস্ফীতি। এই আইনের সঠিক প্রয়োগ না হলে মূল্যস্ফীতির মাত্রা ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা তাদের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ব্যাংক আমানতের আবগারি শুল্ক প্রত্যাহার এবং ভ্যাটের হার কমানোর দাবি জানিয়েছে বিএনপি। দলের আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় এই দাবি জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে চালের দাম নিয়ে উদ্বেগ জানিয়ে ফখরুল বলেছেন, এতে নিম্ন আয়ের 2 কোটি পরিবার খাদ্য নিরাপত্তার হুমকিতে পড়বে। 2017-18 অর্থবছরের বাজেট ঘোষণার 11 দিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটি। 1,12,275 কোটি টাকার ঘাটতি দেখিয়ে যে বিরাট আকারের বাজেট, এই বাজেটের অর্থ কি? এতে দলের মহাসচিব অভিযোগ করেন জনগণকে বোকা বানাতেই বিশাল বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। উচ্চ হারে ভ্যাট আরোপের ফলে দ্রব্যমূল্য বাড়বে, মূল্যস্ফীতির চাপ বাড়বে, জীবনযাত্রার ব্যয় বাড়বে। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও দরিদ্র মানুষ ভয়ানক দুর্ভোগের মধ্যে পড়বে। এই বাজেট থেকে মনে হচ্ছে কল্যাণমুখী লক্ষ্যগুলো অর্থমন্ত্রীর বিবেচনায় আসেনি। এসব কারণে আমরা আশাহত এবং ক্ষুব্ধ। বাজেট বাস্তবায়িত হলে ব্যাংকগুলো আমানত শূন্য হয়ে পড়বে বলে মন্তব্য করেন ফখরুল। আমানতকারীদের ব্যাংকে টাকা রাখার ব্যাপারে নিষেধ হয়ে পড়বে। দেশে যেভাবে ব্যাংকিং অভ্যাস বাড়ছিল তা বাধাগ্রস্ত হবে, এমনকি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হবে। আমরা ব্যাংক আমানতের উপর এর অন্যায় ও অনৈতিক বর্ধিত শুল্ক আর বাতিল ব্যাংক ব্যবস্থার পরিপূর্ণ সংস্কার দাবি করছি। লুটপাটের জন্য সরকার মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এই সকল মেগা প্রকল্পে যে মেগা চুরি হচ্ছে তা এখন সর্বজনবিদিত। মোহাম্মদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুবিধাভোগীরাই। এদিকে বিএনপিকে ভোট থেকে দূরে রাখতে সরকার আবারও একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খালেদা জিয়া বলেছেন, আগামী নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ইফতারের আগে বক্তব্যে তিনি অভিযোগ করেন মুক্তিযুদ্ধের নাম ভাঙিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ। খালেদা জিয়া অভিযোগ করেন বিএনপির জনপ্রিয়তা বুঝতে পেরে সরকার দলটিকে বাইরে রেখে নির্বাচনের ষড়যন্ত্র করছে। নানাভাবে হয়রানি করছে যাতে বিএনপি ইলেকশনে না আসে বা বিএনপির লোকজনকে ইলেকশন থেকে দূরে রাখা যায়। এই মামলা নানা রকম অত্যাচার নির্যাতন করে দ্রুত বিচার করে এখন সাজা দেওয়ার ব্যবস্থা নানা রকম করছে। এই অবস্থা করলে এই দেশে নির্বাচন হবে না। বিএনপিকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না। চাল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য ক্ষমতাসীন দলের লুটপাটকে দায়ী করেন বিএনপি চেয়ারপারসন। 10 টাকা কেজি চাল খাওয়াবে বলে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আজকে 70 টাকা কেজি চাল খেতে হয়। শহর অঞ্চলগুলিতে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, কিন্তু এগুলো প্রচার হচ্ছে না। তারা রিলিফ পর্যন্ত দিচ্ছে না। এই রিলিফ চুরি করার অভ্যাস আওয়ামী লীগের স্বাধীনতার সময় থেকে এই রিলিফ চুরির অভ্যাস কোনোদিনও যায় না। আওয়ামী লীগের এই চুরির অভ্যাস কোনোদিনও যাবে না। এরা হলো চোর। এরা এখন নতুন ভোট চুরি করে শুরু করে দিয়েছে। কাজে এরা ভোট চোর, গম চোর, চাল চোর আর নানা বিদেশক চুরি। 2018 সাল গণতন্ত্রের বছর হবে বলেও মন্তব্য করেন খালেদা জিয়া। 2018 সাল দেশের জনগণের বছর হবে, গণতন্ত্রের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্যদিকে নির্বাচনকালীন সহায়ক সরকারকে গণতন্ত্রের জন্য লজ্জাজনক বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে এই ধরনের কোনো সরকার গঠনের সম্ভাবনাও নাকচ করেছেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের সহায়তায় নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। বুয়েটে সকালে ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, নির্বাচনের সময় সহায়ক সরকারের উদাহরণ কোনো দেশে নেই। নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের মাথা ঘামানোর কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেছেন তিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, ফেসবুকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। ছাত্রলীগের কিছু কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। যেসব বিদেশি কূটনীতিকরা আজকে বাংলাদেশে নির্বাচন নিয়ে খুব বেশি আমাদের চোখ মাথা ঘামাচ্ছেন, তাদেরকে আমি বলতে চাই, নিজেদের দেশের চেহারাটা দেখুন। আয়না স্ব দেশের আপন চেহারাগুলো আগে দেখে নিন, তারপর আমাদের এখানে মাথা ঘামান। প্রায় একই কথা বলেছেন নির্বাচন কমিশনার। নির্বাচন নিয়ে বিদেশিদের সবকের কোনো প্রয়োজন নেই বলে সাফ জানিয়েছে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বরিশাল ক্লাব প্রাঙ্গণে সকালে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। মাহবুব তালুকদার বলেন, নির্বাচনে কারো পক্ষপাত সহ্য করা হবে না। আমরা প্রয়োজনীয় বিধিবিধান সংস্কার করছি, প্রয়োজন অনুযায়ী সীমানা নির্ধারণ করছি। রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করব। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে চাই, যাতে নির্বাচন দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হয়। উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা রাখার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারামুক্তি দিবস উপলক্ষে সকালে গণভবনে দলের নেতাকর্মীরা দেখা করতে গেলে তিনি এই বিষয়ে কথা বলেছেন। বিএনপির উপর জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। কারামুক্তি দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন শেখ হাসিনা। গণভবনে দলের নেতাদের সঙ্গে স্মৃতিচারণে উঠে আসে নিজের রাজনৈতিক জীবনের চড়াই উতরাই, তত্ত্বাবধায়ক সরকার শাসনামলের আন্দোলন ও কারাজীবনের অমানবিক দিনগুলো। আমরা 2001 সালে ক্ষমতা আসতে পারলাম না, তার কারণ আমি দেশের স্বার্থ বিক্রি করতে চাইনি। বাংলাদেশের গ্যাস বিক্রি করতে হবে আর তার বিনিময়ে ক্ষমতায় থাকতে হবে, এই রাজনীতি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে করে না। বিএনপির আমলে 1 ডজন মামলা দিয়েছিল, আর এরপরে তত্ত্বাবধায়ক সরকার এসে তো আরও বেশি। বিএনপিকে লুটেরা দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের ওপর জনগণের আস্থা নেই।
ক্ষমতার উপর থেকে যে দল সৃষ্টি হয় সে দল জনগণকে কিছু দিতে পারে না, তা প্রমাণ হয়ে গেছে। যতই বিএনপি বলুক তারা 2 বার ক্ষমতায় ছিল, 3 বার ক্ষমতায় ছিল, মানুষকে কি দিয়েছে? মানুষকে দেয়নি, কিন্তু তাদের হয়েছে। উন্নয়নের সুফল ধরে রাখতে আগামী নির্বাচনেও জনগণের সমর্থন চান প্রধানমন্ত্রী। যে বাংলাদেশকে বিএনপি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল, বাংলাদেশের পরিচয় ছিল দুর্নীতিবাজ একটা দেশ, আর আজকে সেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, কারণ আওয়ামী লীগ ক্ষমতা আছে তাই। কাজে আগামীতেও নির্বাচন, আমি বিশ্বাস করি জনগণ আজকে যে উন্নয়নের সুফল পাচ্ছে, নিশ্চয়ই সেই সুফলের ধারাবাহিকতা বজায় রেখে তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয় করবে। জনগণের বিশ্বাস আস্থার প্রতিদান দিতে যে কোনো পরিস্থিতিতে দেশের স্বার্থকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার একটি বিরতি নিচ্ছি। নয়টা 18 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যা মামলায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রনেল চাকমা এবং জুনেল চাকমা। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রোকেয়া আক্তারের আদালতে দুপুরে রনেল ও জুনেল জবানবন্দি দেন, এরপর তাদের কারাগারে পাঠানো হয়। গত 1 জুন খাগড়াছড়ি সদরের 4 মাইল এলাকার নয়নের মরদেহ পাওয়া যায়। 9 দিন পর শুক্রবার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হয় রনেল ও জুনেল। উদ্ধার হয় নয়নের ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট। খেলাধুলা খবরের জন্য অনুপম আপনার কাছে যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির একটি খেলা চলছে, সেমিফাইনালে কে যাবে সেটি নিয়ে আমরা ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছি। হ্যাঁ, সাউথ আফ্রিকা তো জয়ের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। 30 ওভারে 151, মাত্র 1 উইকেটে ইন্ডিয়া, আর খুব বেশি রান প্রয়োজন নেই। এখন আপনারা আসলে কাকে চান? ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান? আমি হলো ইন্ডিয়া হলে খুশি হতাম। সেমিফাইনালে কি কারণে? ইন্ডিয়ার সাথে খেলাগুলো গত কিছুদিন ধরে বাংলাদেশের খেলাগুলো খুব ইন্টারেস্টিং হয়, একটা ডিফারেন্ট কি জানি থাকে। আমার অবশ্য আজ সাউথ আফ্রিকা যা করলো সেটির কারণেই সাউথ আফ্রিকাকে বেশি পছন্দ ছিল সেমিফাইনালে, কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না। আমরা খেলার আরো খবর জানাবো, তবে তারা একটা বিরতি নিয়ে আসছি, ফিরে এসে আরো থাকছে। 1 সপ্তাহ ক্যাম্পে আসছেন না হকি দলের হেড কোচ, বেতন ভাতা না পাওয়ার অভিযোগ। রাত 9টায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলার স্বপ্ন বাংলাদেশের, বাস্তবতা কঠিন হলেও চ্যালেঞ্জ নিচ্ছেন টাইগাররা। সকালে কার্ডিফ থেকে সেমিফাইনালের ভেন্যু এজবাস্টন যাওয়ার আগে পেসার তাসকিন আহমেদ জানিয়ে গেলেন শেষ 4-এ নিরাশ করবে না ক্রিকেটাররা। বাংলাদেশের ফিরতি ফ্লাইট ছিল বার্মিংহাম থেকে, সেটা রোববার রাতেই, কিন্তু দেশে ফেরা হচ্ছে না মাশরাফিদের। সেমিফাইনাল খেলতে বার্মিংহামেই থেকে যেতে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের ইতিহাসে রূপকথার জন্ম দিয়েছে বাংলাদেশ। কার্ডিফ জয় করে প্রথমবার আইসিসির কোনো ইভেন্টের সেমিতে। তবে এই সাফল্যকে অপ্রত্যাশিত বলতে নারাজ ক্রিকেটাররা। ইংল্যান্ড আসার আগে থেকে নিজেদের উপর আত্মবিশ্বাস ছিল টাইগারদের। আমরা সবাই অনেক এক্সাইটেড সেমিফাইনালের জন্য এবং অনেক খুশি, এবং একটা হিস্টোরি হতে যাচ্ছে। আশা করি সামনে আল্লাহর রহমত করলে ফাইনালও যেতে পারি আমরা। টিম গেম, ছোট ছোট কন্ট্রিবিউশন অনেক ইম্পর্টেন্ট, তো আশা করি সামনের ম্যাচতে নেক্সট ম্যাচের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব। সেমি স্বপ্ন পূরণে থেমে থাকতে চান না ক্রিকেটাররা। মাশরাফি, সাকিব ছাড়া দলের কারণে নেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অভিজ্ঞতা। রোমাঞ্চ তাই দলের সিনিয়র জুনিয়র ক্রিকেটার সবারই। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে, আর তার মধ্যে সেমিফাইনালে আমরা, তো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে কতটুকু মানে খুশি। আর চেষ্টা করবো এমন কোনো স্পেল করার যেটাতে ম্যাচ জিততে হেল্প করে। স্বপ্নময় যাত্রায় এজবাস্টনে বাংলাদেশ। সেমিফাইনালে মাশরাফি, সাকিবদের পারফরমেন্স এক হলে স্বপ্নের ফাইনালে পা রাখবে টাইগাররা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কার্ডিফ, ওয়েলস। আমরাও নিশ্চয়ই আশাবাদী হতে পারি।
আমি তো খুবই আশাবাদীর ব্যাপারটা কি, আপনি আশাবাদী কখন হবেন? যখন আপনি দেখবেন যে আপনার কোনো একটা কিছু করার সুযোগ আছে। আমি খুব মনে করি বাংলাদেশের খেলোয়াড়রা যদি তার খেলাটা উপভোগ করে, বাংলাদেশের প্লেয়াররা যদি তারা যতটা খেলতে পারে ততটা যদি খেলতে পারে, তাহলে আমরা একটা চমৎকার একটি ক্রিকেট ম্যাচ দেখবো। আপনি হলেন বাংলাদেশের এমন একজন ভক্ত, আমার একদম মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর সময় আপনি বলেছিলেন যে বাংলাদেশ দল যদি একটি ম্যাচও না জিতে, এবং সেটা সম্ভাবনাই বেশি। আজকে এখন জিতে গেছে, এখন আপনি আশাবাদী যে বাংলাদেশ সেমিফাইনালও জিতবে? না, সেমিফাইনালে জেতার আশাবাদী আমি না, কিন্তু আমার কথা হচ্ছে যে সত্যি সত্যি আমি ক্রিকেটীয় ব্যাপার স্যাপার যদি আপনি আমাকে বলেন, বাংলাদেশের নিউজিল্যান্ডের সাথে জেতাটা এত আমাদের ভালো লেগেছে, কারণ এটা আসলে খুব মানে নিউজিল্যান্ড আফগানিস্তান না, নিউজিল্যান্ড আসলে আফগানিস্তান অনেক আফগানিস্তানই আসলে এখন আফগানিস্তান না, মানে নিউজিল্যান্ডই আসলে কেনিয়া না, বা ওরকম দলগুলি না, সংযুক্ত আরব আমিরাত না। তো ওই জেতাটাতে আমরা অনেক আনন্দ পেয়েছি। আমি এরকম আসলে মানে বাংলাদেশ দলের মানে পুরো সবগুলি খেলোয়াড়ের ভালো খেলা দেখতে চাই। আমি মনে করি তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক, তাদের সবার একটি করে বড় ইনিংস খেলা আমরা পাওয়া হয়েছে। একটা কথা আমার মনে হচ্ছিল সেদিন তামিম দ্রুত মানে একদম শুরুতে আউট হয়ে যে বাংলাদেশ দলের জন্য একটু ভালোই হয়েছে আসলে রেজাল্ট সেটা অবশ্য আমরা মানে সেমিফাইনালে ওঠার কারণে বলতে পারছি না। মাহমুদুল্লাহ সাকিব যে আসলে আমাদের একজন দায়িত্ব নিয়ে খেলছেন, এর আগে মনে হচ্ছিল যে তামিমই একমাত্র আমাদের ভরসার জায়গা, তামিম মুশফিক না খেললে আমরা হয়তো একদমই শেষ। সেই জায়গাটা আমি সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সাথেও কিন্তু আমরা সেই সুযোগ পেয়েছিলাম, তামিম যখন সেঞ্চুরিটা করতে না পেরে আউট হয়ে গেলেন, তারপরে কিন্তু সেই সুযোগটা কিন্তু আর কেউ নেন না। সেই সুযোগ আমরা পাওয়া মানে আমি সুযোগের কথা বলতেছি না, মানে সুযোগ পাওয়া না, সেটাকে যে এক্সিকিউট করে দেখানো, সেইটা আসলে বাংলাদেশ টিমকে অনেক বুস্ট আপ দিবে। সেদিন তামিম আউট হয়ে যাওয়ার পরে এরকম আমি অনেকজনকে জানি যারা খেলা দেখা বন্ধ করে দিয়েছিল, বিশেষ করে আর তারপর দুটো আমি অনেকক্ষণ দেখি 13 রান 3 উইকেট, 33 রান 4 উইকেট, তারপরেও যদি আপনি খেলা দেখতে পারেন আপনি অনেক বড় হৃদয়ের মানুষ। আমি এত বড় হৃদয়ের মানুষ না। কিন্তু অপ্রিয় সত্য হলেও এটা ঠিক যে বাংলাদেশের যারা খেলোয়াড় আছেন তাদের পাশাপাশি আরো দুইজন ব্যক্তিও আমাদের সহায়তা করেছেন, ডাকওয়ার্থ এবং লুইস। সেই সহযোগিতা আসলে সেমিফাইনালে হয়তো পাওয়া যাবে না, পুরোটাই আমাদের দায়িত্ব নিতে হবে। যাই হোক, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আরেকটি খেলা চলছে, সেই খেলার খবর জানিয়ে যাই। সাউথ আফ্রিকার দেয়া 192 রানের টার্গেটে ব্যাট করছে ভারত। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 162 রান, 78 রানে ফিরেছেন শিখর ধাওয়ান, 50 করেছেন বিরাট কোহলি। সেমিতে যাওয়ার ম্যাচে টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিং এ পাঠায় ভারতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পে আসছেন না হেড কোচ অলিভার কার্ডস। তার অধীনে প্রস্তুতি শুরু হলেও টানা 3 দিন যোগ দেননি অনুশীলন ক্যাম্পে। গত 1 সপ্তাহ হেড কোচ ছাড়াই প্রস্তুতি নিচ্ছেন খেলোয়াড়রা। এশিয়া কাপকে সামনে রেখে 3 জুন শুরু হয় জাতীয় দলের আবাসিক ক্যাম্প। হেড কোচের পরিকল্পনায় এগুচ্ছিল প্রস্তুতি। হঠাৎ ক্যাম্পে আসছেন না অলিভার কার্ডস। খেলোয়াড়রাও জানেন না কেন নেই হেড কোচ। গুঞ্জন আছে বেতন ভাতা ঠিকমতো পাচ্ছেন না এই জার্মান। এছাড়া স্কোয়াডে পছন্দের খেলোয়াড় না পাওয়ায় হতাশ ছিলেন কার্ডস। ফেডারেশনকে ইমেলে বার্তা পাঠিয়ে এরই মধ্যে দেশ ছেড়েছেন তিনি। 5-6 তারিখের পর থেকে সে আর আসতেছে না, এবং তার মোবাইল আমি ফোন করে দিয়েছিলাম। আমি মনে করেছিলাম অসুস্থ, সে সুইচ অফ, তার ইমেল সুইচ অফ, ফেসবুক সুইচ অফ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাথে কথা হয়েছে। রশিদ ভাইও জানে জিনিসটা, রহমত ভাইও জানে। তো জিনিসটা হচ্ছে তাদের এই ব্যাপারটা কি এটা আমি আসলে বলতে পারবো না। অক্টোবরে ঘরের মাঠে বসছে এশিয়া কাপ হকি। ভারত, কোরিয়ার মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে। বিগ টুর্নামেন্টের আগে কোচকে না পেয়ে হতাশ খেলোয়াড়রা। টিমের জন্য মেন হচ্ছে কোচ, সে তার পরিকল্পনাটা বাস্তবায়ন করে। তো এখানে দেখা যাচ্ছে তাকে যদি না পাওয়া যায় তবে আমাদের পরিকল্পনায় কিছুটা ঘাটতি থাকে। কোচ তো প্রথমে শুরুতে আমাদের সাথে ছিলেন, তো পরবর্তীতে দেখা গেছে যে এখন আসছে না। তো আমাদের এখন যে স্যার আমাদের সাথে আছে, তো তিনি অনেক ভালো প্র্যাকটিস করাচ্ছেন, এবং কোচ আশা করি পরবর্তীতে আসবে আমাদের সাথে। সোমবার জরুরি সভায় বসছে হকি ফেডারেশন। জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেডারেশনের অদূরদর্শিতায় ফুটবলের উন্নয়নের মূল অন্তরায় বলে মনে করেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। ক্লাব কর্তাদের নিয়েই তৈরি হচ্ছে লীগ কমিটি, যে কারণে ক্যালেন্ডার বাস্তবায়ন করতে পারছে না বাফুফে। দিন দিন কমছে ফুটবলের মান। ক্লাবগুলোর কাছে অনেকটা জিম্মি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে বাফুফে বড় কর্তাদের কার্যক্রম। 12 তারিখ থেকে লিগ শুরু হবার কথা থাকলেও ক্লাবগুলোর দাবির প্রেক্ষিতে লিগ পেছাতে বাধ্য হয়েছে ফেডারেশন। ক্লাবগুলোর কিছু স্বার্থ আমাদেরকে দেখতে হবে। আমি মনে করি এই ফুটবল ডেভেলপমেন্টে ক্লাব হলে আমাদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। অবশ্যই তাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং তাদের কথায়
আমাদেরকে মতামত এবং তারপরে আবেদনটাকে আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে। প্রত্যেকটা ক্লাবের একজন করে প্রতিনিধি লীগ কমিটির সদস্য হিসেবে কাজ করবে। সুতরাং সেই জায়গায় লীগের এই ক্লাবগুলোর দাপট এবং তাদের কথা অনুযায়ী সব কিছু হবে, এটাই স্বাভাবিকতা। ক্লাবগুলোর মতোই কোনো পেশাদারিত্ব নেই ফেডারেশনেরও। 5 ভেন্যুতে লীগ আয়োজনের কথা থাকলেও এবার হচ্ছে 2 ভেন্যুতে। কমেছে পার্টিসিপেশন মানি। ক্লাবগুলোর একটু চাপেই নথি স্বীকার করছে লীগ কমিটি। ঘরোয়া ফুটবল উন্নয়নে নিরপেক্ষ লীগ কমিটির দাবি জানান তিনি। ফুটবল ফেডারেশনের চেয়ে ক্লাবগুলো বেশি ক্ষমতাশীল। সুতরাং যে দেশে এই অবস্থান, সেই দেশে ফুটবলের সব কিছু মিলিয়ে ফুটবলের আজকে কিন্তু এই অবস্থান। মোহামেডান ব্রাদার্সের মতো ক্লাবগুলো ফেডারেশন কাপে হতাশ করলেও তাদের মধ্যে লিগ নিয়ে নেই কোনো উৎসাহ উন্মাদনা। ফুটবলার ক্লাব কর্মকর্তারা ছুটি কাটাতে ব্যস্ত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানবো মোহ এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাড্ডা থানার ওসি সহ 11 জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি ও ভাঙচুরের মামলা হয়েছে। স্থানীয় নুরুন্নাহার নাসিমা বেগম এই মামলা করেছেন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PIB কে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম। মামলায় ওসি MA জলিল ছাড়াও SI শহীদ, SI দিন ইসলাম ও মোহাম্মদ আব্দুর রহিমকে আসামি করা হয়েছে। অভিযোগে বাদী জানান, ওসি নির্দেশে আসামিরা বাসায় গিয়ে তার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও জমির কাগজপত্র নিয়ে যায়। তবে বাড্ডা থানার ওসি MA জলিল অভিযোগ অস্বীকার করেছেন। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। ঈদ উপলক্ষে দক্ষিণাঞ্চলে লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু বৃহস্পতিবার। রাত 9:44 আমরা ফিরলাম। ঈদ উপলক্ষে রাজধানীর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চের আগাম টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার। সদরঘাটে সকালে BIWT এর সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদে লঞ্চ চলাচল নির্বিঘ্ন করতে 21 থেকে 30 জুন পর্যন্ত মালবাহী ও বালুবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে সভায়। ঈদে নৌপথে ঘরমুখ মানুষের নিরাপদ চলাচলের করণীয় ঠিক করতে এই সভাটাকে BIWTA। জনভোগান্তি কমানোর বিভিন্ন পরামর্শ দেন সভায় উপস্থিত লঞ্চ মালিক, শ্রমিক প্রতিনিধি ও কর্মকর্তারা। সভার সিদ্ধান্ত অনুসারে এবছর সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার থেকে সরকার নির্ধারিত ভাড়ায় লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 15 জুন। একই দিন থেকে ঈদের ফিরতি অগ্রিম টিকিটও সংগ্রহ করা যাবে। আর 20 জুন থেকে শুরু হবে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস। মালিক পক্ষ যারা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের এখানে টার্মিনালে যে কাউন্টার করা হয়েছে সেইখান থেকে ওনারা অগ্রিম টিকিট, প্রত্যেকটা কাউন্টারে লোক বসে যাবে। কবে? 15 তারিখ থেকে বসবে, তাই তো? 15 তারিখ ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, 15 তারিখ থেকে কাউন্টারে আপনারা টিকিট ইনশাল্লাহ পাবেন। বুড়িগঙ্গা নদীতে বৈঠাবাহী নৌকাকে বিভিন্ন দুর্ঘটনার কারণ চিহ্নিত করে এগুলোর চলাচল বন্ধের দাবি জানান লঞ্চ মালিক, শ্রমিকরা। একই সাথে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সদরঘাটে আসা মানুষের ভোগান্তি কমানোর উপরও গুরুত্বারোপ করেন তারা। এই যাত্রীরা গুলিস্তান থেকে আসতে আসতে তার নির্ধারিত লঞ্চ ছেড়ে দেয়, তখন সে পাশের লঞ্চ থেকে বরিশাল যাওয়ার চিন্তা করে। BIWTA জানায়, যাত্রী ভোগান্তি কমাতে এবছর সদরঘাটের আয়তন প্রায় 3 গুণ বাড়ানো হয়েছে। এখানে আসার পরে প্রায় আধা কিলোমিটার হাঁটতে হয়, যে অন্ধকার, এই যে মহিলা, নারী, পুরুষ থাকবে, এর ব্যাপারে আমি আপনার যারা থাকবেন এখানকার ট্রাফিক ব্যবস্থাপনায় এবং পুলিশ কর্তৃপক্ষ থাকবেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঈদের 7 দিন আগে শুরু হয়ে পরবর্তী 7 দিন পর্যন্ত পুলিশ, নৌপুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে সদরঘাট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় সভায়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের প্রধান জামাত। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে প্রধান জামাত হবে সকাল 9টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। ঈদ উল ফিতর উদযাপন বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। তিনি বলেছেন, জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি নেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঢাকা সহ বিভিন্ন জেলার প্রধান ঈদ জামাতের সময়সূচি পরে গণমাধ্যমে প্রচার করা হবে। ঈদের দিন হাসপাতাল, কারাগার ও শিশু সদনে দেওয়া হবে বিশেষ খাবার। চাঁদ দেখা সাপেক্ষে 26 বা 27 জুন উদযাপিত হবে ঈদ উল ফিতর। দেখা যাবে সাপেক্ষে আগামী 26 অথবা 27 জুন 2017 খ্রিস্টাব্দ তারিখে পবিত্র ঈদ উল ফিতর
2017 খ্রিস্টাব্দ 1438 হিজরি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। প্রতি বছরের ন্যায় এই বছরও ঈদ উল ফিতর 2017 যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় দপ্তর সংস্থার সহযোগিতায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছেন। অর্থ প্রতিমন্ত্রী মনে করেন আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত ভুল ছিল। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। মামুন বলেছেন, প্রতিমন্ত্রীর সঙ্গে আমি একমত, বর্ধিত আবগারি শুল্ক বাদ না দিলে সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখবে না। কামাল বলেছেন, ব্যাংকের আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে যে হারে সমালোচনা হচ্ছে তাতে সরকারের উচিত এ বিষয় নিয়ে ভাবার। আশরাফ বলেছেন, আবগারি শুল্ক 5 লাখ টাকা থেকে শুরু করা হোক। সুজন বলছেন, যদি ভোটের আগে শুল্ক কমিয়ে সরকার গরিবের বন্ধু সাজতে চায় লাভ নেই, জনগণ সবই বোঝে। মলি বলছেন, বর্ধিত আবগারি শুল্ক ভবিষ্যৎ নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করি। খান বলছেন, দেশের বিদ্যুৎ খাতের উপর চাপ কমাতে সোলার প্যানেলের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করা দরকার। আবুল বলছেন, সরকার জনগণের কথা চিন্তা করলে আবগারি শুল্ক ভ্যাট 15% করতো না। শাকিল বলছেন, আশা করি আলোচনার মাধ্যমে ব্যাংক হিসেবে আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। লাবিয়া বলছেন, আবগারি শুল্ক বাড়ানোর বিষয়টি ভুল বলে মনে করি। আহমেদ বলছেন, যদি ভোটের আগে বাড়ানো ভুল সিদ্ধান্ত হয় তাহলে কি ভোটের পরে বাড়ানো হবে? আমরা ভোটের আগে বাড়ানোর সিদ্ধান্ত ভুল দেখতে পাচ্ছি। আবার কেউ কেউ মন্তব্য করছেন যে ভোটের আগে কমিয়েও লাভ নেই। সেটা আসলে ইন্টারেস্টিং পয়েন্ট। মানে তিনি বলছেন যে সিদ্ধান্তটি ভুল না, ভোটের আগে বাড়ানোটা সিদ্ধান্তটি ভুল হয়েছে। মানে অর্থ প্রতিমন্ত্রী কি এমনটি বলতে চেয়েছেন যে ঠিক আসলে ভোটের বিবেচনাতেই এটি আসলে ভুল সিদ্ধান্ত হয়েছে? এই কথাগুলো, এই ধরনের কথা কিন্তু আমরা অর্থমন্ত্রীকেও বলতে শুনেছি যে আগামী বাজেটটা আসলে ওনার মনের মতো হবে না, নির্বাচন সামনে রেখে সে ধরনের বাজেট। মানে অর্থমন্ত্রী কিউট আছে। যাই হোক, আমাদের দর্শকদের ধন্যবাদ দিতে চাই, নানা রকম মতামত আমাদেরকে পাঠিয়েছেন। ইরাকে আইএস এর হাতে ধ্বংস আসিরীয় ভাস্কর্য লামাসু পুনর্নির্মাণ করেছেন মার্কিন শিল্পী মাইকেল রকউইচ। আগামী বছর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে এটি প্রদর্শিত হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি উঠে এসেছে শিল্পীর ভাস্কর্যে। শিল্পকর্ম প্রদর্শনের জন্য বিখ্যাত জায়গাগুলোর একটি ট্রাফালগার স্কয়ারের চতুর্থ স্তম্ভমূল। 2018 সালে এখানে দেখা যাবে প্রতিরক্ষা দেবতা লামাসুর আধুনিক রূপ। 700 খ্রিস্টাব্দ থেকে মসুলে নিনেভের নেরগাল গেটের মুখে ছিল মূল ভাস্কর্যটি। 2014 সালে এটি ধ্বংস করে আইএস জঙ্গিরা। লন্ডন থেকে যখন আমাকে জানানো হয় কিছু করার জন্য এবং বলা হয় স্তম্ভমূলটির উচ্চতা 14 ফুট, তখন আমি দেখি লামাসুর উচ্চতাও ছিল 14 ফুট। তাই আমার মনে হয় এই স্তম্ভমূলের জন্য এই ভাস্কর্যটি উপযুক্ত হবে। রাকউইজ হারানো ভাস্কর্যকে প্রতিস্থাপন করছেন না, বিভিন্ন উপকরণ দিয়ে অবয়বকে তুলে ধরছেন তিনি। এই শিল্পীর নতুন সিরিজ দ্য ইনভিজিবল এনিমি শুড নট এক্সিস্টের অংশ হবে এই ভাস্কর্য। আমি বলছি না আমি আরেকটা ভাস্কর্য বানাচ্ছি। মূল ভাস্কর্যটি আর কখনোই ফিরে পাওয়া যাবে না। ইরাক জাদুঘর লুট হওয়া খুবই দুঃখজনক ছিল। এটি শুধু ইরাকের নয়, মানবতার জন্যই বড় সমস্যা। 2003 সালের এপ্রিলে ইরাকের জাদুঘর থেকে চুরি হওয়া প্রায় 7,000 প্রত্নতাত্ত্বিক শিল্পকর্মকে নতুন রূপ দিতেই এ প্রকল্পের যাত্রা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।